আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়া শহর থেকে। আমি যেহেতু এই আলেকজান্দ্রিয়া প্রদেশে চাকরি করি, এর জন্য আজ আপনাদের আমি এই আলেকজান্দ্রিয়া শহর ঘুরে দেখাবো। সাথে মিশরের বর্তমান শ্রমবাজারের অবস্থা, মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা সবই আপনাদের আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। শুরুতে আলেকজান্দ্রিয়া শহরের একটু তথ্য জেনে নেওয়া যাক। আলেকজান্দ্রিয়া এই শহরের নামকরণ কিভাবে হলো সে ব্যাপারে একটু আলোচনা করা যাক। 331 খ্রিস্টাব্দে প্রাচীন গ্রিক বীর সম্রাট আলেকজান্ডারের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় আলেকজান্দ্রিয়া শহর। আলেকজান্দ্রিয়া শহরের আয়তন 2679 বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় 60 লক্ষ মানুষ বসবাস করে, যার মধ্যে প্রায় 92% মুসলিম এবং 8% খ্রিস্টান। মিশরের সবচেয়ে সভ্য এবং ভদ্র মানুষ বলা হয় এই আলেকজান্দ্রিয়া প্রদেশের মানুষদের। শস্য ভাণ্ডার হিসেবেও পরিচিত এই আলেকজান্দ্রিয়া প্রদেশ। এই প্রদেশে প্রচুর পরিমাণে ফল এবং তরি তরকারি শাকসবজি হয়ে থাকে। মিশরের সবচেয়ে বড় বন্দর নগরী এই প্রদেশে এবং মিশরের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই আলেকজান্দ্রিয়া প্রদেশে। আলেকজান্দ্রিয়া প্রদেশের বিশাল একটা অংশ জুড়েই ভূমধ্যসাগর প্রবাহিত হয়েছে। পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরি এই আলেকজান্দ্রিয়া শহরে। এই শহরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ অসংখ্য ট্যুরিজম স্পট আছে, যা কিনা এই 10 থেকে 15 মিনিটের ভিডিও করে দেখানো সম্ভব না। আমি যেহেতু এই প্রদেশে বাস করি, আল্লাহ বাঁচায় রাখলে আস্তে আস্তে এই শহরের অনেক কিছু আপনাদের দেখাবো। অনেকে আমাকে ফোন করেন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করেন মিশরের শ্রমবাজার সম্বন্ধে জানার জন্য। যেসব ভাই বোনেরা আমাকে ফোন করেন এবং কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে এখন আমি 2-4টি কথা বলবো। আমি সহ মিশরে বেশ কয়েকজন ইউটিউবার আছে যারা নাকি মিশরের ভিডিও করে এবং অনেক তথ্য দেয়। আমার তথ্যের সাথে অনেকেরই তথ্য মিলবে না, কারণ আমি যেটা বাস্তব চোখে দেখি এবং বর্তমানে যেসব ঘটনার সম্মুখীন হই সেটাই আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আলেকজান্দ্রিয়া শহর অত্যন্ত পরিপাটি একটি শহর। আপনারা ভিডিওতে দেখতে থাকুন আর আমি আস্তে আস্তে কিছু তথ্য জানানোর চেষ্টা করি আপনাদের। মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই করুণ। এই দেশ যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যেতে পারে। ডলারের বিপরীতে এই দেশের পাউন্ডের দাম একেবারেই কমে গেছে। আপনাদের যদি আমি একটু তথ্য দেই তাহলে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। গত 4 বছর আগের কথা বলি, আমি করোনার আগে এই দেশে $1 ভাঙ্গাইলে 15 পাউন্ড পেতাম, মানে $100 পরিবর্তন করলে এই দেশে টাকা 1500 টাকা পেতাম। আর বর্তমানে এই দেশে $100 পরিবর্তন করলে 5050 টাকা পাওয়া যায়, মানে $1 পরিবর্তন করলে 50 পাউন্ড এবং 50 পয়সা পাওয়া যায় এই দেশি। যে নর্মাল সিদ্ধ চাউল আমরা এখানে 5-6 টাকা কিলো খেতাম, বর্তমানে সেই চাউল 28 থেকে 30 টাকা কিলো ক্রয় করতে হয়। একটা ডিমের দাম ছিল 1 পাউন্ড, এটা মুরগির ডিমের দাম, আর হাঁসের ডিম ছিল শুধু 90 পয়সা। আর বর্তমানে মিশরে একটি মুরগির ডিম ক্রয় করতে 6 পাউন্ড লাগে এবং একটি হাঁসের ডিম ক্রয় করতে 5 পাউন্ড লাগে। আর এই যেখানে খেয়াল করে দেখেন ট্রাফিক সিগন্যাল পড়েছে, অটোমেটিকলি গাড়ি থেমে গেছে। ট্রাফিক সিগন্যালের সময় পার হয়ে যাবে, অটোমেটিকলি গাড়ি আবার চলতে থাকবে। এখানে একজনও ট্রাফিক নাই, অথচ আমার বাংলাদেশে মাঝে মাঝে ঢাকা শহর দেখা যায় এই গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য অনেক রশিও টেনে ধরতে হয় গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য। যাক, ট্রাফিকের কথা, এখন মূল কথায় আসা যাক। আপনারা যারা বর্তমানে মিশরে আসার চিন্তা ভাবনা করেছেন, টাকা পয়সা এখনো জমা দেন নাই, তাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা এখন মিশর আইসেন না, একটু অপেক্ষা করেন। এই দেশের উন্নতি হলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আমি যেহেতু একজন বাঙালি এবং বাংলাদেশি, আমার প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। বিশেষ করে যারা মিশরে আসতে চান আমি তাদের প্রতিনিয়ত তথ্য দিব ইনশাল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপের কারণে এই দেশে বিভিন্ন দালাল এবং আদম ব্যবসায়ীর মাধ্যমে
প্রচুর পরিমাণে বাঙালি ঢুকেছে। আর যেসব বাঙালি ভাইরা মিশরে নতুন করে ঢুকেছে তার 90%ই কোনো কাজ জানে না। বিশেষ করে এই দেশে একমাত্র গার্মেন্টস ছাড়া বর্তমানে অন্য কোনো সেক্টরে কাজের সুযোগ নাই। আর কাজ থাকলেও সেই সেক্টরে কাজ করে বাঙালিদের পুষে না। গত 3-4 বছর আগের কথা, একজন বাঙালি যদি কোনো মাজরায় কাজ করত কৃষি খামারে, তাহলে 5,000 পাউন্ড বেতন পেত। তখন 5,000 পাউন্ড ভাঙালে বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 35,000 টাকা হতো। আর এখন বর্তমানে 5,000 টাকা ভাঙাইলে বাংলাদেশি টাকায় 12,000 টাকা হয়। আশা করি আমার ভাইয়েরা এই কথাগুলি মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনারা আমার কেউই শত্রু না, আমার প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোন আমার বন্ধু। আমি চাই না আপনারা এই দেশে এসে কোনো ক্ষতিগ্রস্ত হন। মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশে আপনি পাসপোর্ট নিয়ে কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় লেবারি বা কনস্ট্রাকশনে কাজ করার সুযোগ পাবেন, কিন্তু এই দেশে এরকম কোনো সুযোগ নাই। একমাত্র গার্মেন্টসেই বাঙালিরা মূলত কাজ করত, কিন্তু বর্তমানে প্রায় 3 মাস হয় কোনো গার্মেন্টসে নিয়োগ নাই। এখানে কাজ জানে এরকম অনেক ভালো ভালো অপারেটরও বসে আছে। 2-4 জনের চাকরি হলেও বেতন কম, এই বেতনে কাজ করে পুষে না। আসলে ডলারের এতই ঊর্ধ্বগতি, বাঙালিদের এখন আর ডলার দিয়ে বেতন দিয়ে রাখতে পারে না। একজন ভালো অপারেটর রাখতে গেলে একটি কোম্পানিকে 350 থেকে $450 পর্যন্ত বেতন দিতে হয়, সাথে তার খাবার টাকা দিতে হয়, সাথে গাড়ি, তারপরে আবার বাড়ি ভাড়া, এগুলি সবই কোম্পানির বহন করতে হয়। এর জন্য বর্তমানে আর বাঙালিদের প্রতি কোনো কোম্পানি ইন্টারেস্ট না। তার মধ্যে আবার নতুন করে শত শত বাঙালি এসে বসে আছে। আপনাদের উদাহরণ হিসেবে আমার ছেলের কথাই বলি। আমার নিয়মিত ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমার ছেলেকে চিনেন, আমার ছেলেকে ভিডিওতে দেখেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপের কারণে এবং আমার অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে আমার ছেলেকে আমি এবার আমার সাথে নিয়ে আসছি। এই যেখানে খেয়াল করে দেখেন, মাঝে মাঝে আলেকজান্দ্রিয়া শহরে কিছু বিদেশি ট্যুরিস্ট দেখতে পারবেন। এই যেখানে খেয়াল করে দেখেন ইউরোপের একটা ফ্যামিলি যাচ্ছে, এগুলি মাঝে মাঝেই দেখা যায়। এখন যেহেতু শীত মৌসুম, এখানে ট্যুরিস্ট একটু কম। এই যে এখানেও বেশ কিছু চায়না, সম্ভবত চায়না অথবা ফিলিপিনি ট্যুরিস্ট দেখা যাচ্ছে, মাঝে মাঝে এদের চোখে পড়ে। যাক, আবার মূল কথায় ফিরে যাওয়া যাক। আমার ছেলের কথা বলছিলাম। আমার কলেজ পড়ুয়া ছেলেকে আমি এবার আমার সাথে নিয়ে আসছি। আমার ছেলে যেহেতু কাজ জানে না, তারপরও আসার আগে আমি ওকে 1 মাস গার্মেন্টসের ট্রেনিং দেওয়া এনেছিলাম, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই শুরুতে। পরবর্তীতে আমার মালিক, আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির মালিককে অনুরোধ করে তারপরে আমার ছেলেকে আমার কোম্পানিতে গার্মেন্টস সেক্টরে কাজে লাগিয়ে দিয়েছি। মাত্র বেতন ধরেছে $150, যা কিনা এখন বাংলাদেশি টাকায় 18,000 টাকা হয়। এখন আপনারাই বলেন, আমার এই ছেলের যদি বাল বাচ্চা বউ পোলাপান থাকতো তাহলে এই বেতনে কি পোষাইতো? এবং এই দেশে আমার ওয়াইফের বড় ভাই প্রায় 20 বছর যাবত একটি কোম্পানিতে মুদির হিসেবে আছে, তারপরেও আমার ছেলেকে আমি কাজ দিতে পারিনি সে জায়গায়। কারণ বর্তমানে মিশরে কোনো কোম্পানি লোক নিয়োগ দিচ্ছে না, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের। আর আমিও নিজেও এই দেশে আগে 7 বছর থেকে গেছি। আমার ছেলের যদি এই অবস্থা হয় তাহলে অন্য মানুষের কি হতে পারে? তাই সবার কাছে অনুরোধ, মিশর আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন। আমার মতো ইউটিউবার, ঠকবাজ, দালাল, আদম ব্যবসায়ীদের কথা শুনবেন তো ঠকবেন। আর বাংলাদেশি ভাই বোনেরা যদি মিশরে কখনো বেড়াতে আসেন, তাহলে যদি কেউ ভূমধ্য সাগরের মজা নিতে চান, অবশ্যই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস বাদ দিয়ে আসবেন। কারণ এই 4 মাস মিশরে প্রচণ্ড শীত থাকে। এই সময় ভূমধ্য সাগর অনেকটা শান্ত থাকে, কিন্তু কোনো টুরিস্ট পাবেন না এবং প্রচণ্ড শীত এখানে। এই দেশে যেহেতু জ্বালানির কোনো সমস্যা নাই, কারেন্ট যাওয়ারও সুযোগ নাই, এর জন্য আপনারা এই 4 মাস বাদ দিয়ে আসবেন। গরমেও কোনো সমস্যা হবে না। বিশেষ করে এপ্রিল, মে, জুন এই সব সময় আসলে অনেক সুবিধা হবে, ঘুরে মজা পাবেন। আর ভিডিওতে এখন যে দৃশ্যটা দেখতেছেন,
এটা হলো আলেকজান্দ্রিয়া প্রদেশের মূল সিটি মালয়েশিয়া শহর। এখানে যেসব দৃশ্য দেখতেছেন এখানে ম্যাক্সিমামই আবাসিক হোটেল। এখানে আপনি $15 থেকে শুরু করে $200 মধ্যে হোটেল পেয়ে যাবেন। তবে যাদের একটু বাজেট কম তারা অবশ্যই এই সমুদ্র সৈকত থেকে একটু ভিতর দিকে হোটেল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক কমে হোটেল পেয়ে যাবেন। আর আপনারা যদি এই শহরে এসে কেউ আমার সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার কাছে রেখেই আপনাদের এই শহর যাতে ঘুরতে পারেন সেই ব্যবস্থা করে দিতে। হয়তো আমি নিজে সময় দিতে পারবো না, যেহেতু আমি একটি চাকরি করি। আর এই যে এখানে গানবোট দেখতেছেন, এই গানবোটে 150 পাউন্ড হলেই আপনি উঠতে পারবেন এবং বেশ কয়েকটা চক্কর দিয়ে আপনাকে ভূমধ্যসাগর ঘুরিয়ে দেখাবে, বিশেষ করে ট্যুরিজম স্পটটা। আর 150 পাউন্ড মাত্র $3 এখন হয়ে যায়। আলেকজান্দ্রিয়া প্রদেশে বিশেষ করে এই সমুদ্র সৈকত ট্যুরিজম স্পট আছে প্রায় 15টি। এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন মিশরি মেয়েদের চুল নাকি লাল, এটা সত্যি কিনা। আসলে মিশরি মেয়েদের চুল অনেকটা বানরের গায়ের লুমের মতো ধূসর বর্ণের হয়। এই মেয়ে দুটোর চুলের দিকে তাকিয়ে দেখেন, কালো চুলও আছে কিন্তু খুব কম। মিশরি মেয়েরা অনেক সুন্দরী হয়। এই ভিডিওতে তার একটু নমুনা দেখানোর চেষ্টা করলাম। ভূমধ্যসাগরের মধ্যে একটি বক পাখি মাছ শিকার করার জন্য বসে আছে। যারা আমার কমেন্ট বক্সে বারবার কমেন্ট করেন মিশরি সুন্দরী মেয়ে দেখতে চান, আশা করি এই ভিডিও দেখে তারা খুশি হবেন। আর মিশর দেশটি ফলের জন্য বিখ্যাত। ভিডিওতে যদি ফল না দেখায় তাহলে কেমন হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো না লাগলে অবশ্যই আমার সমালোচনা করবেন, তাহলে আমি আরও ভালো ভিডিও বানাতে চেষ্টা করব। আর প্রশংসার জায়গায় প্রশংসা করবেন, তাহলে আমি আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। অনেক বাংলাদেশি ভাইরা এই দেশে কাজ না পেয়ে লিবিয়া ঢুকতে আছে। আর লিবিয়া ঢুকেই বিভিন্ন আদম ব্যবসায়ী বিভিন্ন গডফাদারদের চক্করে পড়ে যাচ্ছে, অনেকের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। বর্তমানে আদম ব্যবসায়ীরা মিশরকে লিবিয়া যাওয়ার মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করে এবং লিবিয়াকে ইটালি যাওয়ার মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করে। আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, টাকার থেকে জীবন বড়। আপনার জীবনে যদি না থাকে টাকা পয়সা দিয়ে আর কি হবে। অবৈধ পথ কখনো মঙ্গলজনক হয় না। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।